আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। সকালের দিকটা বাইরে এসেছিলাম। বাইরে এসে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর। সাথে গাছে, গাছে নতুন ফুল, পাতা এগুলো বের হচ্ছে। কদিন হলো একটু গরম পড়েছে। অত গরম না, হালকা একটু গরম মতো পড়েছে। তাতেই দেখলাম গাছে, গাছে এরকম সুন্দর ফুল পাতা বের হতে শুরু করেছে। এই যে আমাদের পিসফল গাছটাতেও খুব সুন্দর ফুল এসে গেছে। যদিও কদিন পরে ঠান্ডা আছে, জানি না ওই সময় যে এই ফুলগুলো ভালো থাকবে কিনা। এই জায়গাটাতে আমি কাপকেক বা কুকিজ এই টাইপের জিনিস দিয়ে রাখি। তবে রোজার মাস আসার পর থেকে এখানে আমি খেজুর দিয়ে রাখছি। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। মারিয়া স্কুল থেকে এসেছে, এসেই ডোরির সঙ্গে খেলা করছে। আর আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। মারিয়া যেদিকে যাচ্ছে ডোরিও সেদিকেই যাচ্ছে। এদিকে দেখুন দুষ্টু বাচ্চা কাকে বলে। ডোরি যে বাটিতে খাবার খায় সেই বাটিটা মারিয়া নিয়ে দৌড়াচ্ছে, যাতে ডোরি বাটিটার লোভে মারিয়াকে ফলো করে বা মারিয়ার সঙ্গে খেলা করে। এখন তো রোজার মাস, সকালে বা দুপুরে রান্নার সেরকম একটা চাপ থাকে না। রান্না করতে যাই প্রায় দুপুরের পরে এরকমটা সময় আর কি। তো এদিকে মারিয়া স্কুল থেকে এসেছে, ওকে একটু বাইরে খেলাধুলা করিয়ে ঘরে নিয়ে যেয়ে হাত মুখ ধোয়ায়ে খাওয়ায় দাওয়ায় এক পাশ করে ওকে বসিয়ে দিয়ে আমি তারপরে চলে গিয়েছিলাম রান্নার কাজে। এই দিনের ইফতার টেবিলটা একটু ভিন্নভাবে আমি রেডি করার চেষ্টা করেছিলাম। তো আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে আদানা কাবাব। আর এই কাবাবটা খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কাবাবের সবকিছু আমি রেডি করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়েছি, ২ রকমের বেল পেপার, সাথে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে মাংস টুকরা করে রেখেছি চিকেন। এটাকে এখন আমি কিমা করে নিব। কিমাটা করে নিয়েছি। এখন ওই জারেই ধনিয়া পাতা, বেল পেপার আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলোকেও একটু এখন ব্লেন্ড করে নিব, কিন্তু এগুলো পেস্ট করব না। একটু আস্ত, আস্ত থাকবে এরকমটা আরকি একটু করে নিব। দেখেই বুঝতে পারছেন যে আমি পুরাটা পেস্ট করে ফেলি নাই, একটু আস্ত আস্ত আছে। এটা যদি একদম ছুরি দিয়ে কুচি 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 করে নেওয়া হয় তাহলে আরো ভালো হয়। তো আমি একটু ঝটপট বানাবোর জন্য ব্লেন্ডারেই দিয়ে দিয়েছিলাম এবং এটা চাল নিতে ভালো করে যে সবজি থেকে রসটা বের হয়েছে সেটা চিপে তারপরে চিকেনে দিয়েছি। আর এই চিকেনটা বানাতে গেলে কোনো কিছুতেই পানি যাতে খুব একটা বেশি না থাকে, একটু ড্রাই ড্রাই হবে মাখানোটা। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের গুঁড়া। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণে চিকেন নিয়েছি তার জন্য যতটুকু পরিমাণে মসলা লাগবে আমি ততটুকু পরিমাণের মসলাই এখানে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু মসলা। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য গরম মসলার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। মশলাগুলোর সঙ্গে চিকেনটা খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে ভাজতে দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু আমি আরেকটা রান্না করব, সেটার প্রিপারেশন করে নিব আর কাবাবটা ভাজবো একদম শেষে। এটা আর কি ইনস্ট্যান্ট একদম বানিয়ে ভেজে নিলেই হয়। তো এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি কোপ্তা কারি করব, একটা চিকেন ডিমের একটা কোপ্তা কারি। তো সেইটা এখন রেডি করে নিচ্ছি। তো আগেই একটু পরিমাণের আমি চিকেন কিমা রেখে দিয়েছিলাম। তাতে একটু ব্রেড ভিজিয়ে দিয়েছি আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিয়েছিলাম।
আর কিছু ওই যে ঘরের যে রেগুলার মসলা সেগুলো নিয়ে নিয়েছি। জিরা, ধনিয়া, লবণ, লাল মরিচ, কাশ্মীরি লাল মরিচ আর সামান্য একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিব। ব্রেডটার সঙ্গে এই চিকেনটা একটু ডলে ডলেই মেখে নিতে হবে। আমি ব্রেডের পরিমাণটা চিকেন বুঝে দিয়ে দিয়েছি। বেশি দিয়ে দিলে কিন্তু আবার চিকেনটা হার্ড হয়ে যাবে। এইজন্য ব্রেডটা একটু বুঝে শুনেই দিতে হবে। কিছুটা পরিমাণে চিকেনের পুর নিয়ে তাতে একটা স্লাইস ডিম দিয়ে এটাকে এখন কোফতার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে কিছুটা ওই যে আমরা ডিম চপ করি সেরকমটাই আর কি লাগছিল আমার কাছে। একে একে সবগুলো বানানো হয়ে গেছে। এগুলোকে এখন একটু ভাজতে দিয়ে দিব। প্রথমে একটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, বেশি দিই নাই, একদম অল্প পরিমাণে, কারণ এটা তো আবার রান্না করা হবে। তো এখন আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই কাবাবগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু ভেজে নিব। কোফতাগুলো এখানে ভাজা হতে থাক, এই ফাঁকে কোফতার যে গ্রেভি হবে সেই মশলাগুলো রেডি করে নিই। তো এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, জয়ত্রী, গোলমরিচ আর জায়ফল নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এই সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়েছি। দিয়ে এগুলো তেলে হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের শাহি জিরা। শাহি জিরাটা অল্প পরিমাণেরই দিচ্ছি। এরপরে দিয়ে দিব টক দই। টক দইটা এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিছুক্ষণ আবার তেলের সঙ্গে একটু ভেজে নিব। তেলের সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। আর কাবাবগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ফুল ভেজে নিই নাই, হালকা করে ভেজে নিয়েছি। কারণ এটা তো আবার রান্না হবে। বেশিক্ষণ করে যদি ভাজা হয় তাহলে কিন্তু আবার রাবারি হয়ে যাবে। তো এখানে মশলার ঝোলটাও সুন্দর ফুটে গেছে। এখন এইটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি একটা জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এক টুকরা বাটার দিয়ে দিলাম প্যানে। এখন এখানে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা চালনি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিব। চালনি দিয়ে ছেঁকে নিলে যে কোপ্তার যে গ্রেভিটা হবে সেটা কিন্তু একদম ক্রিমের মতো হবে এবং খেতেও বেশ ভালো লাগে। কিছুটা আমরা যেরকম বাটার চিকেন করি সেরকমটাই আর কি করে নিচ্ছি। তো মশলাটাকে আমি সুন্দর মতো আ ছেঁকে নিয়েছি। আর যা অবশিষ্ট মসলা ছিল সেটা আমি ওই একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এই যে দেখুন কত মসলা আ বের হলো, যেগুলো আমি ফেলে দিলাম। তো এখন ওই গ্রেভিটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। যে ঝোল আছে এই ঝোলে কোপ্তাগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে পানিটা একটু শুকিয়ে এলে কিছুটা কাঁচামরিচ আর চিনি দিয়ে দিব। যেহেতু এখানে টক দই দেওয়া আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। কোপ্তাটা কিছুক্ষণ দমে থাক, এই ফাঁকে আমি কাবাবগুলোকে ভেজে নিই। তো একটা ফ্রাইং প্যানে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম। নিয়ে যে কাবাবটা এই যে রেডি করে রেখেছিলাম সেটা এখন শেপ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এটা আমি হাত দিয়েই করে দিয়ে দিয়েছি। তো আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাবাবের শেপটা আমি কিভাবে করে দিয়েছিলাম। তো এটা এখন এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। কাবাবটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল। ঈদে কিন্তু খুব ঝটপট সহজেই এই কাবাবটা বানিয়ে নিতে পারেন এবং খেতেও ভীষণ মজা হয়। এদিকে কোপ্তাটাও সুন্দর মতো আমার রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল তো রাখতেই হবে, না হলে কোপ্তাটার ঝোল আরেকটু টেনে নেবে, তখন যে আবার ড্রাই ড্রাই হয়ে যাবে।
এই কোপ্তাটাও ঈদে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণই মজা ছিল। কোপ্তাটা আমি বাটিতে ঢেলে নিলাম, এখন চলে যাচ্ছি কাবাবটা তুলে নিতে। কাবাবটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এই কাবাবটাও কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে হয় না, যেহেতু এটা একদম কিমা করাই আছে। তো বেশিক্ষণ ধরে ভাজলে কি হবে, আবার ড্রাই হয়ে যায়। কাবাবটা একটু ভিতর থেকে জুসি জুসি থাকবে, সেই কাবাবগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ঝটপট করে কিভাবে করে কাবাবের শেপটা দিয়ে দিয়েছিলাম। একদম চুলার উপরই ওই কিমাটা বিছিয়ে নিয়ে হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিয়েছিলাম ঝটপট করে। একে একে সবগুলো কাবাবই আমার ভাজা হয়ে গেল। এখন চলে যাচ্ছি কাবাবের সঙ্গে যে রাইসটা আমি পরিবেশন করব সেই রাইসটা বানানোর জন্য। এই রাইসটা হচ্ছে আফগানি রাইস। এটাও বানানো খুব সহজ এবং ঝটপটই হয়ে যায়। তো এখানে আমি বাসমতি চালটা প্রায় আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। চালের জন্য কিছুটা মশলা আমি গুঁড়া করে নিচ্ছি, কালো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর যে আমরা সাদা জিরা খাই সেই জিরাটাই দিয়ে দিলাম। এগুলো ভেজে নিই নাই, এমনি কাঁচা অবস্থায় গুঁড়া করে নিব। এখন চালটা রেডি করে নিব। দিয়ে দিলাম ১ টুকরা বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর মটরশুঁটি আর কিছুটা পরিমাণের কিশমিশ। এগুলো একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলেই দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু এই ভাজার মধ্যে একটু দিতেই হবে, তাহলে আসল আফগানি স্বাদটা পাওয়া যায়। তো দিয়ে দিলাম চিনি। এরপরে যে চালটা আমি ভিজে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। যে মসলাটাও গুঁড়া করে রেখেছিলাম সেটাও এই সময়টাতেই দিয়ে দিব এবং পুরাটা মশলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা পরিমাণ মশলা রেখে দিয়ে রান্নার শেষে উপরে একটু ছড়িয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরো ভালো পাবেন। তবে আজকে আমি পুরাটা মশলা একবারেই দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিব। চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি যে পরিমাণে চাল নিয়েছি আর সেইটা বুঝে এখানে পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্যাফরন। স্যাফরনটা দিচ্ছি জাস্ট ফ্লেভারটা পাওয়ার জন্য। এতে কিন্তু আফগানি রাইসে যে ফ্লেভারটা আসে ওটা কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এরপরে কিছু শাসলিকও আমি বানিয়ে নিয়েছিলাম, যেটার রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো শাসলিকগুলাকে আমি ভেজে নিচ্ছি। শাঁসলিকগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এই শাঁসলিকগুলো আমি যেভাবে বানাই এই রেসিপিটা কোনো একটা সময় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। আমি একদম অল্প মশলায় শাঁসলিকগুলো বানাই আর খেতে কিন্তু ভীষণই মজা হয়। এখন শাঁসলিকগুলোর জন্য একটা সস রেডি করে নিচ্ছি। যে তেল ছিল সেই তেলে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স আর টারিয়াকি সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়া সস আর ওয়েস্টার সস, সিসিমি সিড এগুলো ব্যবহার করতে পারেন। এই সসটার মধ্যে যেহেতু সবকিছু দেওয়াই আছে একদম রেডি, যার কারণে এই সসটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা চাইলে এখানে কেচাপও ইউজ করতে পারেন, আমি এখানে কেচাপটা দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি শুধু রংটা আসার জন্য। চাইলে এখানে রেগুলার যে লাল মরিচ আছে ঝালের জন্য সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পানি। পানি দিয়ে সসটা একটু পাতলা করে তাতে দিয়ে দিচ্ছি ওই শাঁসলিকগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এই সসে হালকা একটু নেড়েচেড়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে। এরপরে বেগুনি ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো বেগুনির রেসিপি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা তো কম বেশি আমরা সবাই ভালো জানি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আফগানি রাইসটা আমার রেডি হয়ে গেছে, এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই রাইসটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এবং একটু ফ্লেভারফুল একটা রাইস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই মজা লাগে। এখন উপর থেকে যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম, আদানা কাবাব, সেগুলো এখন বিছিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রোজার মাসটা করার তৌফিক দিয়েছেন এবং আমরা রোজাগুলো করতে পেরেছি। জানি না আল্লাহ আমাদের রোজা কবুল করেছেন কিনা, আমাদের ইবাদত কবুল করেছেন কিনা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নামাজ রোজা দুটোই কবুল করেন। আমাদের মনের নেক যে দোয়াগুলো আছে সেগুলো যেন আল্লাহ কবুল করেন। আমরা তো একদম রোজার শেষ প্রান্তরে এসে গিয়েছি। রোজার মাস মনে হলো এই শুরু হলো।
তো এই শেষ হয়ে গেল। এবার মনে হলো রোজার মাসটা একদম পানির মতো শেষ হয়ে গেল। শুরু হতে না হতেই যেন একদম শেষ প্রান্তরে চলে এসেছি। আল্লাহ এতগুলো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই রোজার মাসটা আমাদের মধ্যে দেন। কিন্তু এর যে কতটা মূল্যায়ন আমরা করতে পারি সেটা ঠিক আমরা জানি না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ এই রোজার মাসটা আমাদের আরো বেশি করে পাওয়ার তৌফিক দিক এবং রোজাগুলো করারও তৌফিক দিক। আরো বেশি, বেশি করে ইবাদত করার তৌফিক দিক। সেই দোয়াই আল্লাহর কাছে করি। খাবারগুলো টেবিলে দেওয়া হয়ে গেছে। তো আমি ভুলেই গিয়েছিলাম যে একটু পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে কাবাবের উপরে দিতে হবে। তো পরবর্তীতে একটু বাটারে আমি পেঁয়াজটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজি নাই দেখেই বুঝতে পারছেন। মানে উপর থেকে একটু ব্রাউনিশ আবার ভিতর থেকে একটু কাঁচা, কাঁচা আছে এরকমটা আরকি। তো এখন আমি টেবিলে সব খাবারই দিয়ে দিলাম। তো এইভাবে করেও কিন্তু এই রেসিপিগুলো ঈদে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে গরম, গরম। আজকে আমার ইফতার টেবিল রেডি হয়ে গেছে। এখন আজান দিলেই খেতে বসে যাওয়ার পালা। খেজুর নিয়ে নাও। মারিয়া বেচারি খেজুরটা খেতে পারছিল না কারণ ওর সামনের দাঁত নড়ে আছে। তো যার কারণে ওর খাওয়া একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তো আজান দিয়ে দিয়েছে, আমরাও ইফতারি করতে শুরু করে দিয়েছিলাম। আর বেগুনিটা কিন্তু খুব মচমচা হয়েছিল এবং খেতে ভীষণই ভালো লাগছিল। বেগুনিগুলো অবশ্য ভেজে দিয়েছিল মায়ের বাবা। উনি আবার বেগুনিটা খুব সুন্দর করে ভাজেন আরকি। খুব মজা হয়। তরমুজটা মিষ্টি আছে কিন্তু কালারটা দেখে বোঝা যাচ্ছে না যে মিষ্টি কিনা, কিন্তু মিষ্টি আছে। রান্নাগুলো নিজে করেছি বলে বলছি না। রান্নাগুলো কিন্তু আসলেই মজা হয়েছিল। মনে হচ্ছিল রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে নিয়ে এসেছি। সেই খাবারগুলোই আমরা খাচ্ছি এমনটা লাগছিল আরকি। আর কোপ্তা কারিটা তো কি বলবো? কোপ্তা কারিটা আমি যখন খাচ্ছিলাম ভিতর থেকে একদম জুসি ছিল, একদম ড্রাই ছিল না। এত মজা লাগছিল খেতে। এটা অবশ্য আমি নান রুটির সঙ্গে খেয়েছিলাম। ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে আমরা তারাবির নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম। আর এইদিন আমরা যখন মসজিদে যাচ্ছিলাম চারদিকটা কেমন অন্ধকার হয়েছিল। মসজিদটা তো এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি। এটা আমার বাসার পাশেই হয়। ৫ থেকে ৬ মিনিটের ড্রাইভ। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আর আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।